আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি রিয়াদ আহমেদের অংশ বর্মা। তার মতো দ্রুততা আর প্রখর বুদ্ধি আমার মাথাতেও আছে। তার মতো তীক্ষ্ণ মস্তিষ্ক নিয়ে ভাবার ক্ষমতা নিয়েই জন্মেছি আমি। গত 5টা বছর ধরে একটু একটু করে সবটা জোগাড় করেছি। একদিন ভুম করে ব্লাস্ট করে দিব। নাজমা বেগম ঢোক গিললেন, চিন্তা সুলভ কণ্ঠে বললেন, তবে এতদিন যে অত্যাচারগুলোর শিকার হয়েছিস, সবটা মুখ বুজে সহ্য করেছিস, সেটা কেন? কিসের জন্য? যখন তুই প্রতিবাদ করতে জানতিস, তবে সবটা মুখ বুজে সহ্য করার কি মানে ছিল? হীর মলিন হাসল, ভাবনার জগতে ডুব দিয়ে বলল, সহ্য করার ক্ষমতা বৃদ্ধির জন্য বড়মা। আমি আমার কোনো দুর্বলতা রাখতে চাইনি, সেজন্য আমি আঘাতের ওপর আঘাত পেয়ে নিজেকে তৈরি করেছিলাম বড়মা, যেন তাদের 100টা আঘাতের সমান হয় আমার একটা আঘাত। এবার সময় হয়েছে তাদের পাল্টা আঘাত করার। নাজমা বেগম ভয়ার্থ কণ্ঠে বললেন, সাবধানে করিস মা, বিপদ চারিদিকে শকুনের দৃষ্টি নিয়ে মুখিয়ে আছে। আর সাবধানে লুকিয়ে চুরিয়ে নয় বড়মা, এবার যা হবে সরাসরি হবে। পাল্টা আঘাতের জন্য প্রস্তুত হও। আজিম আহমেদ। মনিকা। আর কিছু না, চলো তো এবার, আমার খুব খিদে পেয়েছে। তোমার ছেলেও নিশ্চয়ই উঠে পড়েছে, চলো খাবো। কিন্তু তুই? চলো না। ভাবছিলাম। কি ভাবছিলে? শাবাব হীরকে ছেড়ে দাঁড়ানো, হীরের গলায় লকেটটা পরিয়ে দিতে দিতে বলল, ভাবছিলাম তোমার এই প্রিয় জিনিসটা আমার কাছে কি করে এসেছিল। লকেটটা পরানো শেষ হতেই হীর শাবাবের দিকে ঘুরে দাঁড়ালো, উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি করে গিয়েছিল? শাবাব বাঁকা হাসল, হীরের কোমর জড়িয়ে কাছে টেনে রোমান্টিক কণ্ঠে বলল, সেদিন সানির বিয়ের শপিং করে লেট নাইট তো আমরাই ফিরছিলাম। আসার পথে তুমি গাড়িতেই ঘুমিয়ে গেলে। তোমার ঘুমন্ত মুখখানা দেখে আর ইচ্ছে হয়নি তোমাকে জাগাতে, তাই তোমাকে কোলে তুলে নিয়ে এলাম বাসার ভেতরে। সোজা তোমার রুমে এসে তোমাকে নামালাম, তখনও তুমি গভীর ঘুমে। যখন তোমায় বিছানায় শুইয়ে দিয়ে উঠতে যাচ্ছিলাম, ঠিক তখনই। শাবাব থেমে গেলে হীর অধৈর্য কণ্ঠে বলল, ঠিক তখনই কি? শাবাব ঘোর লাগা কণ্ঠে হাসল, হীরের কোমর জড়িয়ে রাখা হাত দুটো উপরে এনে হীরের দুগালে আলতো করে রাখল। গালে শাবাবের আলতো স্পর্শে চোখজোড়া বন্ধ করে নিয়ে আবারও খুলল হীর। শাবাবের চোখজোড়া আজ অনেক কিছু বলছে, চোখের মাঝে ভালোবাসাকে আলিঙ্গন করার নেশা দেখা যাচ্ছে। মুহূর্তেই হীরের বুকের ভিতর ঢোল পেটাতে আরম্ভ করল কেউ। শাবাব একটু ঝুঁকে এসে হীরের গলার নিচের তিলটার উপর ভালোবাসার পরশ আঁকল। হীর শিহরণে কেঁপে উঠে এক হাতে শাড়ির আঁচল চেপে ধরল, অন্য হাতে শাবাবের মাথাটা চেপে ধরে নিঃশ্বাস আটকে নিল। শাবাব দুহাতে জড়িয়ে ধরেছে হীরকে। খানিক বাদে মুখ তুলতেই লকেটের চেনে আটকে গেল শাবাবের শার্টের বোতাম। শাবাব উঠতে নিয়েও আটকে পড়ল। হীর চমকে গিয়ে দেখতে লাগলো চেইন আর শার্টের বোতামের রহস্য। শাবাব মৃদু হেসে লকেটের চেইন আর শার্টের বোতামকে ছাড়িয়ে দিয়ে গাঢ় কণ্ঠে বলল, সেদিনও সেম জিনিসটাই হয়েছিল। শাবাবের কথাই যেন লজ্জার পাহাড়ে চাপা পড়ল হীর। লকেটটা ছাড়িয়ে দিতেই শাবাবের সামনে থেকে ছুটে পালাতে চাইল লজ্জায়, কিন্তু যেতে পারল না। শাবাব খপ করে হাত ধরে ফেলল হীরের, একটু একটু করে টেনে নিজের কাছে আনতে আনতে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আজ তো কোথাও পালাতে দিচ্ছি না ম্যাডাম। হীর লজ্জায় মাথা নিচু করে রেখেছে। শাবাব নিচু হয়ে হীরের লজ্জায় মোড়ানো মুখখানা দেখার চেষ্টা করে বলল, লজ্জায় তো লাল হয়ে উঠেছ, এইটুকুতে এত লজ্জা? তাহলে? শাবাব কথা শেষ করতে পারল না। হীর চটজলদি শাবাবের মুখে হাত চেপে তার কথা থামিয়ে দিল। অসহায় কণ্ঠে বলল, আমার লজ্জা লাগছে। শাবাব গাঢ় চোখে দেখল হীর লাল টকটকে ঠোঁট। ঘোর লাগা কণ্ঠে বলল, লজ্জা পেলে যে তোমাকে আরো বেশি সুন্দর লাগে, ইচ্ছে করে রসগোল্লার মতো টুপ করে গিলে খেয়ে নেই। হীর ঠোঁট নেড়ে বলল, ইস, আমি কি রসগোল্লা নাকি? শাবাব ঢোক গিলল, গলা ভেজালো। ঘোর থেকে বের হতে চেষ্টা করে আরো ঘোরে তলিয়ে যাচ্ছে সে। হীর বকবক করে যাচ্ছে। শাবাব মৃদু হেসে ধীরে ধীরে হীরের খুব কাছে চলে এলো। হীর শাবাবকে নিজের এতটা কাছে আবিষ্কার করতেই আবারও লজ্জায় মরিয়ে গেল।
শাবাব আরেকটু এগোতেই হীর তার চোখ জোড়া বন্ধ করে নিল, যা দেখে শাবাবের মনের ভেতরে তোলপাড় শুরু হলো। দুহাতে হীরের কোমর জড়িয়ে হীরকে নিজের সাথে মিশিয়ে নিয়ে হীরের উষ্ণ ওষ্ঠদ্বয় নিজের দখলে নিয়ে নিল। শাবাবের গভীর ছোঁয়ায় হীর কেঁপে উঠল, শাবাবকে শক্ত করে আঁকড়ে ধরল। শাবাব হীরের ওষ্ঠদ্বয়কে বিরতি দিয়ে হীরের গলায় মুখ ডুবালো। গলায়, ঘাড়ে, নাকে, চোখে সব স্থানেই শাবাব তার পবিত্র ছোঁয়ায় ভরিয়ে তুলল হীরকে। হীরের ভেতরেও ঝড় উঠেছে, মনের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। সে সহ্য করতে না পেরে শক্ত করে জড়িয়ে ধরল শাবাবকে। শাবাব হীরকে আগলে নিয়ে বলল, ভালোবাসি হীর পাখি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। শাবাবের গাঢ় কণ্ঠ হীরের মনকে আরো তোলপাড় করে তুলতেই হীর তাকে আরো শক্ত করে ধরে ঘোর লাগা কণ্ঠে বলল, খুব বেশি ভালোবাসি তোমায়। হীরের এই ছোট্ট বাণীটিতে ধন্য হলো শাবাব, যেন কতকাল এই ছোট্ট কয়টা শব্দ শোনার জন্য অধীর আগ্রহে পার করেছে। শাবাব আর কিছু না বলে হীরকে পাজা কোলে উঠিয়ে নিল। হীর মোহনীয় দৃষ্টিতে দেখতে লাগলো ভালোবাসার মানুষটিকে। শাবাবও একই দৃষ্টিতে দেখছে তার হীর পাখিকে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে গোলাপের পাপড়ি দিয়ে ভরে থাকা বিছানার দিকে। যেতে যেতে হীর তার পেছনে হাত বাড়িয়ে চারপাশের জাঁকজমক লাইটগুলো বন্ধ করে দিল। শাবাব হীরকে বিছানায় শুইয়ে দিতেই চাঁদের আলো উপচে পড়ল হীরের মুখশ্রীতে, যা দেখে শাবাব মুগ্ধ নয়নে তাকিয়ে বলল, মোবারক হো হীর পাখি, আমাদের মিলনের সাক্ষী স্বয়ং চাঁদ হবে। হীর তার কাঁপা কাঁপা হাত দুটো তুলে শাবাবকে কাছে টেনে নিয়ে কম্পিত স্বরে বলল, পবিত্র মিলনের সাক্ষী কেবল চাঁদ নয় জনাব, এই পুরো সংসার থাকবে। শাবাব মৃদু হেসে কাছে টেনে নিল হীরকে। খানিক সুখ আর খানিক বেদনায় পরিপূর্ণ হলো তাদের ভালোবাসা। তাদের পবিত্র মিলনের সাক্ষী হলো চাঁদ, হাজার হাজার অজস্র তারা, ফুল আর সেই সাথে পুরো সংসার। প্রকৃতির আলো ফুটেছে অনেকক্ষণ, চারপাশে পাখিদের কিচির মিচির শব্দ, মনোরম পরিবেশ। সূর্যের তাপ একদম শূন্য। গাছের ডালপালাগুলোর ফাঁক ফোকর থেকে সূর্যের আলো এসে পড়ল হীরের মুখে। তৎক্ষণাৎ ঘুমের ব্যাঘাত ঘটল তার। চোখ জোড়া কুঁচকে নিয়ে আবার খুলে তাকালো। চোখ খুলতেই প্রথমে শাবাবের মুখটা ভেসে উঠল। শাবাব বেঘরে ঘুমুচ্ছে। হীর শাবাবের বুকে মাথা রেখে ঘুমুচ্ছিল। এখন ওঠার সময় হয়েছে। হীর অলস ভঙ্গিতে শাবাবকে ছেড়ে উঠে বসল। 1 মিনিটের মধ্যে ভাবলো বড়মা আর বাবাই বাড়ি ফিরেছে কিনা। ভাবতে ভাবতে নিচে যাওয়ার জন্য প্রস্তুত হলো। শাড়ির আঁচলটা মেঝে থেকে তুলে ভালো করে জড়িয়ে নিল গায়ে। নিজেকে একদম পরিপাটি করে নিচে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরলেই এক অদ্ভুত আওয়াজে ভেসে আসলো। হীর থমকে গিয়ে পেছন মুড়ে তাকালো। এই শব্দ ফোনের ভাইব্রেট করার শব্দ। তার ফোন তো এখানে নেই, রাতে নিচের রুমেই ফেলে এসেছে। শাবাবের ফোন হবে। হীর বিছানার দিকে এগিয়ে গিয়ে শাবাবের ফোন খুঁজতে লাগলো। বিছানার শেষ মাথায় উপুর হয়ে পড়ে আছে শাবাবের ফোন। হীর হাঁটুতে ভর করে সেখানে গিয়ে ফোনটা ওঠাতেই দেখলো মীর কল করেছে। কলটা রিসিভ করার মাঝেই কেটে গেল, আর সঙ্গে সঙ্গে ভেসে উঠল 85 মিসড কল। হীরের মনে কামড় দিল। এতগুলো মিসড কল, ওখানে সব ঠিক আছে তো? হীর ছটপট বিছানা থেকে নেমে শাবাবের কাছে গেল। শাবাবকে ডাকতে নিলেই আবারও ভাইব্রেট করে ওঠে ফোন। হীর শাবাবকে ডাকতে নিয়েও ডাকে না। তার মন তাকে বারবার কলটা রিসিভ করার জন্য বলছে। অস্বস্তি হচ্ছে বটে, কিন্তু সে নিরুপায়। ওদিকের খোঁজ জানা তারও জরুরি। হীর কলটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ভেসে এলো মীরের ব্যস্ত গলা। ভাই, ওদের সন্দেহ হচ্ছিল আমরা ওদের ওপর নজরদারি করছি, আর তাই ফাঁদ পেতে আমাদের প্ল্যানে আমাদের ফাঁসিয়েছে। কিরণ আর তরিকে ওরা কিডন্যাপ করে নিয়ে গেছে। আমার মাথায় তো এটাই আসছে না, ওদের সন্দেহ কি করে হলো? সন্দেহ হওয়ার কোনো চান্সই নেই। আমার মনে হয় ওদের কেউ ইনফর্ম করেছে, হয়তো কেউ জানে আমরা এখানে এসেছি। আমার মাথা কাজ করছে না রে। তরি আর কিরণকে আমরা কি করে উদ্ধার করব? ভাই তুই চলে আয় মালয়েশিয়ায়, আমার মাথায় কাজ করছে না। কি রে, বল কিছু। হীরের বুকের ভেতরটা ধক করে উঠল। তরি আর কিরণকে ওরা তুলে নিয়ে গেছে, বড় কোনো ক্ষতি না করে দেয়। হীর কলের লাইনটা কেটে দিল। কে ওদের ইনফর্ম করেছে? কথাটা মাথার মধ্যে বেঁচে উঠলেই চোখ বন্ধ করে নিল হীর। কে ইনফর্ম করবে? কে? ফট করে মাথার মধ্যে বেঁচে উঠল। বাবাই?
হ্যাঁ, জানলে একমাত্র বাবাইই জানবে। কেননা বেশ কিছুদিন ধরে বাবাইও হয়তো নোটিস করেছে শাবাবের টিম মেম্বাররা তরি মীর কেউ নেই, অথচ রাতুল ইনান আছে। হয়তো তারা কোথাও কোনো মিশনে গিয়েছে, হয়তো তার ছেলেই পাঠিয়েছে। আর শাবাব যেহেতু তার বাবাই আর ছোট মায়ের খুনের রহস্য ঘাটছে, হতে পারে সন্দেহের বশে তাদের মালয়েশিয়া পাঠিয়েছে। বাবাই আন্দাজে ঢিল ছুটছে, কিন্তু লেগে গেছে। হতেই পারে। হির শাবাবের ফোনটা ফেলে দিয়ে দৌড়ে গেল নিচে। রুবি ডাইনিংয়ে খাবার সাজাচ্ছে। হিরকে এভাবে ছুটে আসতে দেখে হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, আফা কি হয়েছে আপনার? এমন পাগলের লাহান ছুট দিয়া আইলেন কে? হির ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলল, বড় মারা ফিরেছে? হ্যাঁ ফেরছে তো, খালাম্মাই তো রান্না করতেছে। আর বাবাই? বড় সাহেব তো হের ঘরে, অফিস যাইব না তো আর হইতাছে। হির আর দাঁড়িয়ে না থেকে ছুটে গেল আজিম সাহেবের ঘরে। আজিম সাহেব গলার টাই ঠিক করছিলেন। আয়নার মধ্যে থেকে নিজেকে দেখতে দেখতেই হঠাৎ ভেসে উঠল হীরের মুখ। তিনি ভাবলেন চোখের ভুল, কেননা সেদিন থেকে সে সারাক্ষণ হীরকে তার সামনে দেখতে পায়। তাই সেদিকে বিশেষ পাত্তা না দিয়ে নিজের কাজ করতে লাগলেন। হীর তার দিকে কুটিল দৃষ্টি নিক্ষেপ করে শান্ত কণ্ঠে বলল, কিরণ আর তরিকে কেন কিডন্যাপ করলে বাবাই? হীরের কঠিন প্রশ্নে চমকে উঠলেন আজিম সাহেব। ভয়ার্থ দৃষ্টিতে পেছনে মুড়ে তাকিয়ে বললেন, তুমি? হীর তার প্রশ্নের জবাব না দিয়ে পুনরায় বলল, কিরণ আর তরিকে কেন কিডন্যাপ করলে বাবাই? আজিম সাহেব থতমত চেহারায় দেখল হীরকে। এড়িয়ে যাওয়ার ভান করে বললেন, তুমি আমার ঘরে কেন এসেছো? বেরিয়ে যাও আমার ঘর থেকে। হীর বাঁকা হাসল। হীরের হাসি দেখে আজিম সাহেবের চোখ মুখ শুকিয়ে এলো। অজানা ভয়ের ছাপ পড়ল মুখে। ভয়ে আমতা আমতা করে পুনরায় বলল, আমার সাথে এসব অভিনয় করো না হীর। বয়স হয়েছে তো কি হয়েছে, আমি চাইলে আগের আজিমে পরিণত হতে পারি। হীর তাচ্ছিল্যের করে হেসে বলল, চাইলেই পারো, কিন্তু সেই চাওয়া অবধি টিকলে তো বাবাই। আজিম সাহেবের বুক কেঁপে উঠল। হীরকে সে ভয় পাচ্ছে। থতমত কণ্ঠে বললেন, মানে কি বলতে চাও তুমি? হীর দাঁতে দাঁত চেপে বলল, কিরণ আর তরিকে ছেড়ে দিতে বলো। আজিম সাহেব মিইয়ে পড়ে বললেন, কিরণ আর তরিকে ছেড়ে দিতে বলবো মানে? হীর তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। হীর রাগে ধৈর্য হারিয়ে ফেলছে। অধৈর্য হয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি খুব ভালো করেই জানি মনিকে তুমি ইনফর্ম করেছো ওরা মালয়েশিয়া গেছে মনির ব্যাপারে সব ইনফরমেশন কালেক্ট করতে, আর ওরা তোমার সাথেই ওদের দুজনকে কিডন্যাপ করিয়েছে যাতে আমি মালয়েশিয়া যেতে পারি, মনির ফাঁদে পা দিতে পারি, তাই তো? আজিম সাহেব ভড়কে গেলেন হীরের কথায়। জড়ানো গলায় বারবার ঢোক গিলতে লাগলেন। হীর পুনরায় বলল, ওদের যদি কিছু হয়ে যায় বাবাই, আমি তোমাকে ছাড়বো না। ভয়ঙ্কর মৃত্যু তোমার জন্য অপেক্ষা করছে। তোমার পাপের ঘরা পূর্ণ হয়েছে, এবার আমিও দেখব তুমি কি করে পার পাও। এই বলেই হীর হনহনিয়ে চলে গেল। আজিম সাহেব তার যাওয়ার পানে তাকিয়ে ধপ করে বসে পড়ল। তার শরীর ঠিক লাগছে না, প্রেশার বেড়ে গেছে, শরীর থেকে ঘাম ছুটছে। হীরের কথাগুলো বারবার মাথার মধ্যে বাড়ি খেতে লাগলো। তিনি যে এখন আর সেই পুরনো আজিম নেই, একথা সবাইকে তিনি কি করে বোঝাবেন? শাবাব যে হারে এই রহস্যের পেছনে পড়েছে, তাতে যে খুব শীঘ্রই সে ধরা পড়ে যাবে, তার মুখোশ খসে পড়বে। হীর হন্ততন্ত হয়ে ছুটে গেল নিজের ঘরে। তাকে কিছু একটা করতেই হবে। তার কারণে আর কোনো মানুষের প্রাণ যেতে পারে না, সেটা সে কিছুতেই হতে দিতে পারে না। তাকে যে করেই হোক তরি আর কিরণকে বাঁচানোর উপায় খুঁজতে হবে। রুমের সামনে পা রাখতেই ভেতর থেকে ভেসে এলো শাবাবের গলা। এতক্ষণে শাবাব সবটা জেনে গেছে। মীর তাকে আবার কল করেছে। হীর নিঃশব্দে গিয়ে শাবাবের পেছনে দাঁড়ালো। শাবাব কথা বলছে কারোর সাথে, আর পায়চারি করে যাচ্ছে। হীর তাকে পাশ কাটিয়ে যেতে নিলেই শাবাব গম্ভীর গলায় ডেকে উঠলেন তাকে, দাঁড়াও হীর। হীরের পা জোড়া থমকে গেল। শাবাব হঠাৎ তার সাথে এই স্বরে কথা বলছে কেন? নিজের মনকে প্রশ্ন করতে নিলেই শাবাব আবারও বলে উঠল, ছাদে বসে কি তুমি কারোর কল পিক করছিলে? হীর দম আটকে কিছু একটা ভেবে ফট করে উত্তর দিল, ধরেছিলাম, ঘুম ঘুম চোখে খেয়াল করিনি কে ছিল। হীরের জবাবে শাবাব সন্তুষ্ট হলো। তাহলে হীর মীরের কথা কিছুই শোনেনি। মীর ভুল বুঝছে অযথায়। শাবাব মৃদুস্বরে বলল, ওকে, তুমি এক কাজ করো, দ্রুত ফ্রেশ হয়ে আমাদের ব্যাগ প্যাক করে ফেলো, আমি একটু আসছি। এই বলে শাবাব হাঁটা ধরলে হীর কিছু না জানার ভান করে বলে, কে কল করেছিল তখন?
কোনো সমস্যা হয়েছে? আর আমরা হঠাৎ কোথায় যাব? কিসের ব্যাগ প্যাক করব? শাবাব পেছন মুড়ে মুচকি হেসে জবাব দেয়, হানিমুনে যাব মালয়েশিয়া। কিছু ভালো ভালো ড্রেস দেখে প্যাক করে নাও। এই বলে যেতে নিয়ে আবারও দাঁড়িয়ে পড়ে। পুনরায় পেছন মুড়ে বলে, তখন মিরের কল ছিল, ওরাও মালয়েশিয়া আছে। ছোট্ট একটা সমস্যা হয়েছে, ভাবলাম গিয়ে ঘুরেও আসি আর প্রবলেমের সলিউশনও বের করে আসি। হীর মনে মনে প্রশান্তির নিঃশ্বাস ফেলল। শাবাব চলে গেলে হীর ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আমি আসছি বনি, এবার সামনাসামনি মোকাবেলা হবে। বি রেডি। এশিয়ার একটা সিমসাম গোছানো শহর মালয়েশিয়া। প্রতি বছর অসংখ্য ভ্রমণ পিয়াসী বাংলাদেশি মালয়েশিয়াতে ঘুরতে আসেন। ঘুরতে যাবার জন্য পছন্দের তালিকায় মালয়েশিয়ার নাম প্রথম 3টি দেশের মধ্যেই আছে। মূলত মালয়েশিয়া একটি মুসলিম প্রধান দেশ এবং এর রাজধানী কুয়ালালামপুর। প্রাকৃতিক সৌন্দর্যে মালয়েশিয়াতে মাত্র একটিই ঋতু, আর সেটা হলো বর্ষা। তাই এখানে প্রায় প্রতিদিনই কম বেশি বৃষ্টি হয়। বাইরের আবহাওয়াটা গরম অনুভূত হয়। সম্পূর্ণ দেশ জুড়ে দেখা যায় পাহাড়ি রাস্তার বন জঙ্গল। ডক্টর মাহাথির মোহাম্মদকে বলা হয় আধুনিক মালয়েশিয়ার জনক। দীর্ঘ 27 বছরের পরিশ্রম তার বিফলে যায়নি। আজ মালয়েশিয়া পৃথিবীর একটি উন্নত দেশে পরিণত হয়েছে। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরটি কুয়ালালামপুর মূল শহর থেকে 80 কিলোমিটার দূরে। কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করার পর মূল শহরে আসতে হলে ট্যাক্সি অথবা বাস যোগে আসতে হবে। কুয়ালালামপুরে অবস্থান করার জন্য থাকার হোটেল বুকিং বিনোতাং এলাকা বেছে নিলে ভালো হয়। এখানে পর্যটক হিসেবে মালয়েশিয়া এসে বুকিং বিনোতাং এলাকায় থাকলে সব রকমের আনন্দ উপভোগ করা যায়। বেশিরভাগ পর্যটক মালয়েশিয়া আসার পর থাকার জন্য বুকিট বিনোতাং এলাকার হোটেলগুলোই বেছে নেন। হোটেলের ভাড়া দিন প্রতি 50 মালয়েশিয়ান রিঙ্গিত থেকে 500 রিঙ্গিত পর্যন্ত। মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় হোটেলগুলোর মধ্যে একটি হলো টাইমস স্কয়ার। শাবাব আর হীর গিয়ে টাইমস স্কোয়ারের অ্যাপার্টমেন্টগুলোতে উঠেছে। এখানে দিব্যি থাকার সাথে ঘরোয়াভাবে সব আয়োজনই থাকে। মীরটা আগে থেকে রয়্যাল বেন্তানে ছিল। শাবাব চলে আসায় তারাও এসে একই অ্যাপার্টমেন্টে উঠেছে। মালয়েশিয়া এখন সময় 22:01। হীর শাবাব মালয়েশিয়া এসে পৌঁছিয়েছে ঘন্টা 3 পেরিয়ে গেছে। এতক্ষণে নিশ্চয়ই মনিকা জেনে গেছে তাদের আসার খবর। নিশ্চয়ই আবার নতুন কোনো ছক কষতে বসেছে। মীরের মুখ শুকিয়ে কাঠ হয়ে আছে। ইভানেরও একই অবস্থা। মাহদিয়ার আফিক পায়চারি করে যাচ্ছে। শাবাব ব্যালকনির ঠাঁই ধরে অন্যমনস্ক হয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। রাত হলেও ল্যাম্পপোস্টের উজ্জ্বল আলোয় রাস্তাঘাট দিনের মতো মনে হচ্ছে। বারে বারে থেকে থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যা ল্যাম্পপোস্টের আলোয় মনে হচ্ছে শিশির পড়ছে। হীর পাশের রুমে শুয়ে আছে। শুয়ে শুয়ে ভাবছে হায়নার রাজ্যে তো এসে পড়ল, কিন্তু এবার হায়নাকে কি করে শিকার করা যায়, কি করে তাদের গর্তে তাদেরকেই ফেলা যায়। অন্যমনস্ক হয়ে সেও ভেবে যাচ্ছে এসব। মীর অস্থিরতা নিয়ে উঠে দাঁড়ালো। শাবাবের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে ধৈর্য হারা কণ্ঠে বলল, এবার আমরা কি করব ভাই? ওরা যদি ওদের দুজনের কোনো ক্ষতি করে দেয়? মীরের কণ্ঠটা কেমন করুণ শোনালো। শাবাবের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সান্ত্বনা দিয়ে মীরকে কি বলা যায় ভেবে পেল না শাবাব। মীরের মুখটা কেমন হয়ে আছে। সে যে তরিকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে ভীষণ। শাবাব দীর্ঘশ্বাস ফেলে মীরের কাঁধে হাত রেখে বলল, এত দুশ্চিন্তা করিস না দোস্ত। দেখ, আমরা এমন একটা সিচুয়েশনে পড়ে গেছি যেখানে আমরা চাইলেই কিছু করতে পারবো না। আমরা চাইলেও ওদের উপর হামলা করতে পারবো না। আমাদের বুঝে শুনে ধাপ ফেলতে হবে। হুট করে কিছু করতে গেলেই আমরা বিপদে পড়ে যেতে পারি, যার ফলস্বরূপ তরি আর কিরণের আরও বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। প্লিজ ইয়ার, সামলা নিজেকে। আমি তোর কষ্টটা ফিল করতে পারছি। তাছাড়া ওদের লাইফ রিস্ক হোক এমন কিছুই আমরা করতে পারি না। মীরের চোখ জোড়া টলমল করছে। চোখের ভেতর আগুনের লাভা ফুটছে। জড়ানো গলায় ঢোক গিলে দেওয়ালের বুকে সজোরে ঘুষি দিয়ে চাপা আর্তনাদ করে উঠল। মীরের পাগলামিতে উপস্থিত সবাই ভড়কে গেল। শাবাব মীর বলে চেঁচিয়ে উঠল। শাবাবের চিৎকারে পাশের রুমে পৌঁছতেই দৌড়ে এলো হীর। তার বুক কাঁপছে। আবার কার বিপদ হলো? মীর নিচে বসে পড়ে থরথর করে কাঁপছে। শাবাব বোবার চোখে তাকিয়ে আছে মীরার দিকে। দেয়ালে ঘুষি দেওয়ায় মীরের হাত ফেটে রক্ত ঝরছে। ব্যথা এবং রাগ দুটোই মীরকে চাপটে ধরেছে। মীর যেন কিছুই ভাবতে পারছে না তরিকে ছাড়া।
রিয়াদ কণিকার মৃত্যুর বর্ণনা শুনে এক মুহূর্ত ভয় ঢুকে গেছে তার মনে। যদি কোনোভাবে ওরা তরির সাথে এসব কিছু করে তাহলে যে সে বেঁচে থেকেও মরে যাবে। মীরের হাত থেকে রক্ত ঝরতে দেখে দূর থেকে চেঁচিয়ে উঠল হীর। হীরের চিৎকারে আরও একবার ভড়কে গেল বাকিরা। দূরে হীরকে দাঁড়িয়ে থাকতে দেখে শাবাব অসহায় চোখে তাকালো। সবটা যেন এলোমেলো হয়ে যাচ্ছে। সে যেমনটা ভেবেছিল সেরকম কিছুই হচ্ছে না, সব এলোমেলো ভাবে অগোছালো হয়ে যাচ্ছে। হীর এক প্রকার দৌড়ে এলো এদিকে। মীরের হাতে রক্ত দেখে শাবাবের দিকে তাকালো, করুণ কণ্ঠে বলল, এটা এটা কি করে হলো? তুমি আবার এখানে কেন আসতে গেলে? শাবাবের কথায় বিশেষ পাত্তা দিল না হীর। মীরের সামনে বসে করুণ স্বরে বলল, ভাইয়া তুমি এসব কেন করছো বলো তো, কি হয়েছে তোমার, আমায় বলো। মীর টলমল চোখে দেখল হীরকে। হীরকে দেখে তরির মুখটা ভেসে উঠল মীরের সামনে। সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ভাঙা কণ্ঠে বলে উঠল,